এই বোকা বাদরকে আমার সঙ্গী করে নিতে পারলাম। আমার দল এখন আরো শক্তিশালী। অপেক্ষা কর, তোর মজা আমি বার করব। কিছুদিন পর রামু ছুটতে ছুটতে এসে ডাইনিকে বলল, গ্রামের সব সম্পত্তি মাটির নিচে লুকোনো আছে। তুমি যদি সেটা বের করে নিয়ে নাও, গ্রামবাসী তো পথে বসে যাবে। সত্যি? মাটির নিচে গুপ্তধন? আজই সেটা বের করব। বাদর মশাই, তুই তো আমার বন্ধু রে। এবার চল এক্ষুনি কাজ শুরু করি। ডাইনি সঙ্গে সঙ্গে কোদাল আর বেলচা নিয়ে বেরিয়ে পড়ে। রামু গাছে চড়ে তাকে অনুসরণ করে। আর কতক্ষণ লাগবে? এই গুপ্তধন কোথায়? ধৈর্য ধরো, এতদিন মাটির নিচে ছিল, একটু তো সময় লাগবেই। উফ, এ কি মুশকিল! উরি বাবারে, এ যে পাথর! হ্যাঁ হ্যাঁ, আরে পাথরের নিচেই তো সোনা থাকে গো। চালিয়ে যাও, চালিয়ে যাও। তুই বাদর, তুই তো গাছে বসে খালি হাসছিস, আমাকে সাহায্য করতে পারছিস না? তুমি কাজ করছো আর আমি পাহারা দিচ্ছি। গুপ্তধনের জন্য পাহারা খুব দরকার গো। আমি দেখছি গ্রামবাসীরা আসছে নাকি। ডাইনি আবারও খোঁড়া শুরু করে। একসময় একটি বড় গর্ত তৈরি হয়ে যায়। এমন সময়ই হঠাৎ বৃষ্টিও শুরু হয়। সেই গর্তে জল জমতে শুরু করে। ডাইনি থেমে যায়। আরে দেখ, আমাদের গ্রামে নতুন পুকুর হয়েছে। এতদিন তো আমরা জলাভাবে কষ্ট পেতাম। এবার আমরা এই জল দিয়েই চাষবাস করব। কি আনন্দ, কি আনন্দ! হ্যাঁ রে বাদর, এটা কি হলো? আমি তো গ্রামবাসীর ক্ষতি করতে চেয়েছিলাম, আর এখানে দেখি সবাই জল খেয়ে খুশি। দেখো দিদি, কাজ করতে গেলে ছোটখাটো ভুল তো হতেই পারে। ওদের যেমন জল খেতে দিয়েছ, তেমন ওদের সব খাবারও নষ্ট করে দিতে পারো। হ্যাঁ, কি করব? তোর মাথায় কি কোনো বুদ্ধি আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওদের শস্য ক্ষেতের জমিতে কিছু বিশেষ গাছ আছে, সেটা যদি উপড়ে ফেলা যায় গো দিদি, তবে ওদের সব ফসল শুকিয়ে যাবে। এবার আমি সব ফসল নষ্ট করে ফেলবো। দেখবো গ্রামবাসীর কি অবস্থা হয়। দিদি, খুব সাবধানে কাজ করো। শিকড় তোলার সময় যেন ওই যে দেখছো বড় গাছের কোনো ক্ষতি না হয়, নইলে পুরো প্ল্যান মাটি হয়ে যাবে। শোন বাদর, আমি বোকা হলেও এতটা না। হি হা